This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরে দেখতেই পাচ্ছেন আজকে এই বহিরাগত বাংলা এসে ঢুকে পড়েছে ভুতুড়ে ভোটার হয়ে। হ্যাঁ, যেটা আপনাদেরকে আগেও একবার বলেছি, আবার বলছি যে বাংলায় প্রচুর ভুতুড়ে ভোটার ঢুকেছে। যেমন মহারাষ্ট্রে ঢুকেছিল, যেমন দিল্লিতে ঢুকেছিল, যেমন হরিয়ানায় ঢুকেছিল, তেমন ভাবেই বেশ কিছু ভুতুড়ে ভোটার তারা বাংলায় ঢুকে পড়েছে। শুধু বাংলায় ঢুকে পড়েছে বললে ভুল হবে, বাংলায় ঢুকে পড়ে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য একদম প্রস্তুতি নিয়ে রেখেছে। দলে দলে ভোটের আগে বাংলায় ট্রেনে করে, বাসে করে, প্লেনে করে বহু ভোটার উড়িয়ে আনা হবে, এমন একটা প্ল্যান প্রোগ্রাম বিজেপির ছিল। কিন্তু সেই প্ল্যানে জল ঢেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই ব্যাপারটা ধরে ফেলেছেন এবং ধরে ফেলে তিনি ইলেকশন কমিশনকে চিঠিও লিখেছেন। ইলেকশন কমিশন তাদের ত্রুটির কথা স্বীকার করেছে, কিন্তু তার সাথে তারা এটাও বলেছে যে এই যে বাংলায় একই এপিক নাম্বারে, অর্থাৎ একই ভোটার কার্ডের নাম্বারে আলাদা আলাদা লোকের নাম হলে সেটা চিন্তার কোনো ব্যাপার নয়। এপিক কার্ডের নাম্বার আলাদা আলাদা হবে কেন? একই মোবাইল থেকে 5 জন, 7 জন, 10 জনের নাম ভোটার লিস্টে উঠবে কেন? এবং শুধু তাই না, একই পরিবারে 40-42 জনের নাম হঠাৎ করে এই বিধানসভা নির্বাচনের আগে তাদের নামটা ভোটার লিস্টে আসছে কেন? এরকম নানা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর জবাব আমরা খুঁজছি, এবং জবাব আমরা যেমন খুঁজছি, জবাব খুঁজছে তৃণমূল কংগ্রেসও। তারা কিন্তু বেশ কিছুটা ধরে ফেলেছে। মানে ইলেকশন কমিশন বলুন বা বিজেপির চালাকি বলুন, এই চালাকি বা ইলেকশন কমিশনের চালাকি, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস ধরে ফেলেছে। সবচেয়ে বড় কথা কি জানেন? এই যে ভুতুড়ে ভোটার ঢোকানো হচ্ছে, ভিন রাজ্য থেকে এ রাজ্যের ভোটার ঢোকানো হচ্ছে, এমনকি একটি জায়গায় দেখা গিয়েছে যে বাবার বয়স 36 আর মেয়ের বয়স, না, বাবার বয়স 33 আর মেয়ের বয়স 36। ভেবে দেখুন ব্যাপারটা যে কিরকম একটা আশ্চর্যজনক ব্যাপার। বাবার বয়স 33 আর মেয়ের বয়স হচ্ছে 36। এইরকম পরিস্থিতিতে ভোটার লিস্ট চলছে, এবং ভোটার লিস্টে স্ক্রুটিনির কাজ চলছে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে পুরো দমে চলছে। এবং আমরাও, যারা আমাদের মতন ছোট ছোট সংবাদ মাধ্যম, যারা আমরা এই নিয়ে কাজ শুরু করেছি, সমীক্ষার কাজ শুরু করেছি, আমরাও কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে যা খবর পাচ্ছি যে ভোটার লিস্টে বহু বহিরাগত অথবা ভুয়ো নাম, ভুতুড়ে নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইভাবে পশ্চিমবাংলা জয় করতে চায় বিজেপি। এমনি দেখুন, তৃণমূলের সাথে বিজেপির ভোট শতাংশের খুব বেশি যে তফাৎ তা না, কিন্তু 5-6 শতাংশ ভোট বাড়ানো এই ভুয়ো ভোটার দিয়ে, এবং এই 5-6 শতাংশ ভোটারকে এনে তাদেরকে মোবিলাইজ করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া, এটা কার্যত বিজেপির পক্ষে অসম্ভব, কারণ বিজেপির সংগঠনই নেই। এর আগে বাম আমলে আমরা সাইন্টিফিক রিগিং দেখেছি। কি সাইন্টিফিক রিগিং? আমি একটা দুটো উদাহরণ দিই। ধরুন, একটা ব্যালট পেপারে তখন ভোট হতো, একটা ব্যালট প্রথমে একজন গেলেন, গিয়ে সেই ব্যালটটা ছাপ না দিয়ে তিনি পকেটে করে নিয়ে ফেরত এলেন। এইবার পকেটে করে ফেরত তো তিনি নিয়ে এলেন, সেটা নিয়ে এলেন কোথায়? ক্যাম্পে, যেখানে আপনার ইলেকশন ক্যাম্প হয়, পলিটিক্যাল পার্টিগুলো ইলেকশন ক্যাম্প করে। সেই ক্যাম্পে এসে তারা কাগজটা জমা দিলেন, সেই ক্যাম্পে স্ট্যাম্পিং হলো। তারপর আরেকজন ভোটার তিনি চলে গেলেন ভোট দিতে, তিনি তার ব্ল্যাঙ্ক ব্যালটটা নিয়ে চলে এলেন, আর ক্যাম্পে স্ট্যাম্প করা কাগজটা জমা করলেন ভোট বাক্সে। এইভাবে চলতে থাকতো। তাছাড়া জামা কাপড় বদলে, শাড়ি বদলে, এরকম তো আমরা দেখেইছি।
প্রচুর দেখেছি। এগুলো ছিল বিজেপির, মাফ করবেন, সিপিএম এর সায়েন্টিফিক লিকিং। এবার বিজেপি তারা কিন্তু আরো এক ধাপ উপরে, তারা নির্বাচন কমিশনকে হাতিয়ার করে নির্বাচন কমিশনের মাধ্যমে অনলাইনে প্রচুর 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 কয়েক হাজার নয় কয়েক লক্ষ ভুয়ো ভোটার ইতিমধ্যে ঢুকিয়ে দিয়েছে। এইবার তৃণমূল কংগ্রেস নেমেছে পথে। তারা পথে নেমে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করা শুরু করেছে। যে বাড়িতে ভোটারের নাম উঠেছে নতুন, সেই বাড়িতে তারা যাচ্ছে, গিয়ে বলছে নাম ধরে ধরে, এই বাড়ির লোক, এই নামের লোক কোথায়? পাওয়া যাচ্ছে না, খুঁজেই পাওয়া যাচ্ছে না। এবার ভাবুন যে এই যে মানে ভুতুড়ে ভোটার ঢুকিয়ে দিচ্ছে বিজেপি, এর ফলে মানে পুরো সিস্টেমটাই তো বদলে যাওয়ার কথা। নির্বাচন কমিশন কেন এই ব্যাপারে মানে যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছে না, বা কি ব্যবস্থা নিলে এই নির্বাচনটাকে একেবারে ত্রুটিমুক্ত করা যায়, সে ব্যাপারে আমরা একটা আলোচনা করে নেব। তবে তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করছি যে বাংলাতেও ভুতুড়ে ভোটার মার্জনা করবেন। এটা সান্ধ্য অনুষ্ঠান না, এই অনুষ্ঠানটা সম্প্রচারিত হবে সকালবেলা 3rd আইতে। যাকে আসলে রেকর্ড করার সময় গুলিয়ে ফেলি মাঝে মধ্যে। যেটা বলছিলাম যে সলিউশনটা কি, এর একটা সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে এটাই যে বায়োমেট্রিক টেস্ট করতে হবে কিন্তু ভোটারদের, অর্থাৎ ভোটারের বুড়ো আঙুলের ছাপ যেটা আধার কার্ডে আছে, রেটিনা, চোখের রেটিনার যে ছবি আছে, তার সাথে মিলিয়ে দেখতে হবে ভোটারটা জেনুইন কিনা। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমরা আগেও বারবার বলেছি, আবার বলছি, যে ভোট যতই ইভিএম এ হোক, ভিভিপ্যাট মেশিনে যত ভোট পড়বে তার কাউন্টিং করতেই হবে, করতেই হবে, না করলে কিন্তু চলবে না। এইভাবে কিন্তু যদি রিগিং হয়, এইভাবে ভুতুড়ে ভোটার ঢোকে, তাহলে গণতন্ত্রের মানেটা কি দাঁড়াবে? এই গণতন্ত্রের মূল্য কি? আপনি ভোট দিলেন একজনকে, সেই ভোটটা পড়লো গিয়ে আর একজনের ঘাড়ে। তারপরে এই যে দেখুন, এই যে সব বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে আছে গুজরাট, এইরকম এইসব মানুষেরা সব চলে আসছেন দলে দলে ভোট দিতে। সারা বছর পাড়ায় দেখবেন না, অথচ ভোটের সময় এইরকম বহু মানুষকে, বিশেষত অবাঙালিকে আপনারা দেখবেন তারা দলে দলে চলে আসছে। এদিকে বিজেপি অভিযোগ করছে যে হিন্দু ভোটারের নাম বেছে বেছে বাদ দিচ্ছে তৃণমূল। যদি জেনুইন হিন্দু ভোটারের নাম তৃণমূল বাদ দিয়ে থাকে তাহলে সেটা নিশ্চয়ই অন্যায়। তবে যতদূর আমরা সমীক্ষা করতে গিয়ে খবর পাচ্ছি, এরকম কোনো হিন্দু মুসলমান দেখে ভোটার লিস্টের নাম বাদ দেওয়া হচ্ছে না। স্ক্রুটিনি করে বাড়িতে গিয়ে সশরীরে দেখে তবে নাম বাদ যাচ্ছে, যেটা আমরা দেখেছি চোখে। এবং আগামী কাল থেকেই আমরা আবার বেরিয়ে পড়ছি সারা বাংলা জুড়ে স্ক্রুটিনি, যে আমাদের যে সমীক্ষা চলছে, সেই সমীক্ষার কাজে তদারকি করতে আমি নিজেই বেরোবো। সেই কারণে আমাদের অনুষ্ঠান সম্প্রচারে খানিকটা ওলট পালট হবে। আমি হয়তো নিয়মিত আসতে পারবো না, প্রসূনগুপ্ত থাকবেন, প্রসূনগুপ্ত হয়তো করবেন, কিন্তু আমি পারবো না নিয়মিত আগামী 7টা দিন। তার জন্য আগে থেকেই আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আর যেটা বলছিলাম, যে ভিভিপ্যাট কাউন্টিং এবং বায়োমেট্রিক টেস্ট করে ভোটারকে
ভোট দিতে দেওয়া, এবং এই যে অনলাইনে নাম তোলার সময় সরকারকে আরো বেশি সতর্ক হতে হবে যে অনলাইনে যারা নাম তুলছেন এক মোবাইল নাম্বার থেকে কতগুলো নাম উঠছে, এবং হঠাৎ করে একটি বাড়িতেই 23টি 24টি ভোট বেড়ে যাচ্ছে, তার জন্য কোনো ফিজিক্যাল চেকিং হবে না? মানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে লোক গিয়ে ভেরিফাই করবে না যে একদিনে হঠাৎ করে 24টা লোক বাড়লো কি করে? এর কোনো পরীক্ষা নিরীক্ষা নেই, এগুলো ধরার কোনো ব্যবস্থা নেই। রাজনৈতিক দলগুলো তো করবেই, তারা তাদের স্বার্থে করবে। নির্বাচন কমিশনের কোনো স্বার্থ নেই যাতে ভুয়ো ভোটার না ঢোকে, ভুতুড়ে ভোটার না ঢোকে। নির্বাচন কমিশনের স্বার্থ বিজেপিকে জেতানো। একদম পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় বলছি, তারা রাজ্যে রাজ্যে এই গন্ডগোলটা করছে, প্রতিটা রাজ্যে করছে। মহারাষ্ট্রে করেছে, হরিয়ানায় করেছে, দিল্লিতে করেছে, এবার ভাবছেন বাংলাতেও করবে। কিন্তু একটা মুশকিল কোথায় জানেন? হরিয়ানা বলুন, মহারাষ্ট্র বলুন বা দিল্লি বলুন, এই প্রত্যেকটা জায়গায় বিজেপির কিন্তু একটা শক্তপোক্ত সংগঠন আছে। আর পশ্চিমবাংলায় সং আছে, কোনো গঠন নেই। সং এক একজন সং আছে, কেউ গেরুয়া তিলক পড়ছে, কেউ মন্দিরে চলে গিয়ে কীর্তন করছে, কেউ বা হয়তো নিজেকে স্বঘোষিত সনাতনী বলছে, সনাতন ধর্মের কথা বলছেন শুভেন্দু অধিকারী। আরে সনাতন ধর্মটা কি? এই ধর্মের প্রবর্তক কে? এই ধর্মগ্রন্থের নাম কি? প্রত্যেকটা ধর্মের তো একটা ধর্মগ্রন্থ থাকে, বাইবেল, ত্রিপিটক, গীতা, কোরআন, এসব তো আছে। সনাতন ধর্মের গ্রন্থের নাম কি? কে প্রবর্তন করেছিল? শুভেন্দুর কাছে এইসব জবাব নেই। আসলে এরকম ভাবে তারা মানে হিন্দুত্বের একটা জিগির তুলতে চাইছে। হিন্দুত্বের জিগির তুলে তারা হিন্দুদের ভোটটা, পশ্চিমবাংলায় যে 60-65% হিন্দু ভোট আছে, সেই ভোটটাকে তারা নিজেদের অনুকূলে নিতে চাইছে। কিন্তু পশ্চিমবাংলার সমস্যাটা হচ্ছে কি, এখানকার মানুষ ওই ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো নির্বোধ নয়। এখানের মানুষ মানে এই ধর্ম দেখে ভোট কোনো কালেই দেয়নি। এইখান থেকেই বরকত গনি খান চৌধুরী বারবার জিতে এসে বাংলার উন্নয়ন করেছে। এটা মনে রাখতে হবে বাংলার মানুষকে। ধর্ম দিয়ে ভোট হয় না, ধর্ম দিয়ে রাজনীতি হয় না। ধর্ম ধর্মের মতন চলুক, রাজনীতি রাজনীতির মতন চলুক, এটাই বাংলার মানুষ চায়। বেরোচ্ছি কাল থেকে, আমি নিজে সশরীরে বেরোবো। আমি প্রচন্ড অসুস্থ, জ্বর গায়ে নিয়ে অনুষ্ঠান করছি, কিন্তু এটা জেনে রাখুন যে যত জ্বর হোক আর ঝাপটাই হোক, মানে আমি বলছি গায়ে জ্বর আসুক আর ঝড়ের ঝাপটাই আসুক, থামবো না। সারা পশ্চিমবাংলাটা ঘুরে এসে ফাইনাল রিপোর্টটা তুলে দেবো আপনাদের হাতে। যেভাবে আমরা প্রতিবার সমীক্ষার ফল মিলিয়ে দিয়েছি, এবারও মিলিয়ে দেবো। এবার তো 100% মেলানোর চ্যালেঞ্জ আমরা নিয়েছি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে যে পশ্চিমবাংলায় এই ভুতুড়ে ভোটার ঢুকিয়ে বিজেপি কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। হ্যাঁ, নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। কেন বলছি? ভুয়ো ভোটার ঢোকানোর নাম তোলা তো সহজ, কিন্তু সেই ভোটারকে ভোট বাক্স পর্যন্ত পৌঁছে দেওয়া কি অতটাই সহজ, অতটাই ইজি? আমার তো মনে হয় না। কারণ যারা বুথ এজেন্ট থাকেন, তৃণমূলের যারা বুথ এজেন্ট থাকেন, বা সিপিআইএম এর যারা বুথ এজেন্ট থাকেন, সিপিআই এর যারা বুথ এজেন্ট থাকেন, ফরওয়ার্ড ব্লক, এসইসিআই যারা বুথ এজেন্ট থাকেন, তারা কিন্তু বেশ পাকাপোক্ত এজেন্ট হন এবং তারা এলাকার প্রতিটি মানুষকে চেনেন। নতুন মুখ দেখলে চ্যালেঞ্জ হবে, এবং চ্যালেঞ্জ হলে একই এপিক নাম্বারের যদি ভোট দিতে আর কেউ আসে, তাহলে টেন্ডার ভোট দিতে হবে। আর 10টির বেশি টেন্ডার ভোট পড়লে কি হবে আপনাদের জানা আছে। অতএব এইরকম এত কিছু ক্যালকুলেশন করে বিজেপিকে পশ্চিমবাংলায় এগোতে হবে। পশ্চিমবাংলা কিন্তু হরিয়ানা না, পশ্চিমবাংলা উত্তরপ্রদেশ না, পশ্চিমবাংলা মহারাষ্ট্রও না, পশ্চিমবাংলা দিল্লিও না। পশ্চিমবাংলার বাঙালি কিন্তু অত্যন্ত রাজনৈতিক সচেতন। এখানে যিনি রিক্সা চালান তো ছেড়ে দিন, যিনি বাড়ির পরিচারিকার কাজ করেন সেখান থেকে শুরু করে যারা কর্পোরেটে কাজ করেন, সেই রকম মানুষ পর্যন্ত রাজনীতি নিয়ে বেশ সচেতন। আর পশ্চিমবাংলায় চিরকাল বাম আমলে বলছি, তার আগে কংগ্রেস আমলে বলছি, আর এখনো বলছি, পশ্চিমবাংলায় চিরকাল ভোট হয়েছে উন্নয়নের নিরিখে। বামফ্রন্ট সত্যি যখন তারা ক্ষমতায় এসেছিল 15টা বছর তারা সত্যিই ভালো কাজ করেছে। ভূমি সংস্কারের মতন কাজ তো মানে অতুলনীয়, সারা দেশের কাছে একটা কি বলবো উদাহরণ হয়ে আছে আজও। ভূমি সংস্কার করে বামেরা যে এই যে ক্ষেত মজুর বা দিন মজুর যারা, তাদের যে কি উপকার করেছেন সেটা ভাষায় বলা যায় না। কিন্তু সেই উপকার করে তাদের তো জমি পাইয়ে দিয়েছিলেন।
তারপরে আবার টাটা, সালেম এদের জমি পাইয়ে দিতে সেই জমি কেড়ে নিতে উদ্যত হয়েছে। যে জমি বামেরা এক সময় নিজেদের হাতে করে কৃষকদের দিয়েছিল, তারা স্লোগান তুলেছিল লাঙল যার জমি তার, বলেছিল না? এবার তারা কি করলো, পয়সা যার জমি তার, অর্থাৎ যাকে লাঙলের জন্য, লাঙল থাকার জন্য যাকে জমি দেওয়া হয়েছিল তার কাছ থেকে জমি কেড়ে নিয়ে দেওয়া হচ্ছে টাটা, সালেমদের হাতে। এই দেওয়ার ফলে কৃষকেরা গেল ক্ষেপে, তারা বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের পক্ষ নিলেন, কৃষি জমি বাঁচাও আন্দোলনে যোগ দিলেন, সেটা নন্দীগ্রাম হোক, সিঙ্গুর হোক, যেখানে হোক। তারপরে তিনি ক্ষমতায় এসে তিনি করলেনটা কি, তিনি কিন্তু একটা ল্যান্ড ব্যাংক তৈরি করলেন। প্রায় 1000 একর, যতদূর আমার কাছে খবর আছে 1000 একরের ল্যান্ড ব্যাংক তৈরি হয়েছে পশ্চিমবাংলায়। কেউ যদি 1000 একর বা 10,000 একর, এক্স্যাক্টলি ফিগারটা আমার মনে নেই। এবার কেউ যদি সরকারের কাছে জমি চায় ব্যবসা করবো বলে, সরকার বলবে দেখো এইখানে আমার এতটা জমি পড়ে আছে, তোমাকে ব্যবসা করতে হলে এখানেই করতে হবে, ব্যবসায়িক শর্তে জমি দিতে হবে। এই পদ্ধতিটা কিন্তু পশ্চিমবাংলা থেকে চলে গিয়েছে। এবার ঘটনাটা হচ্ছে যে পশ্চিমবাংলায় তাহলে ভোট হবে কিসে? পশ্চিমবাংলায় ভোট হবে উন্নয়নের ভিত্তিতে। যে রাস্তা দিয়ে মানুষ ভোট দিতে যাবে সেই রাস্তাটা পাকা কিনা, সেখানে জল পৌঁছেছে কিনা, সে রাস্তায় আলো জ্বলে কিনা। আমি পুরসভার ক্ষেত্রে বলছি, পঞ্চায়েতে আলো জ্বলার কোনো প্রশ্ন নেই রাস্তায়, কারণ সেই প্রভিশনই নেই। আর মানুষ সরকারি পরিষেবা সরাসরি পাচ্ছেন কিনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী প্রকল্প হচ্ছে কন্যাশ্রী। শুধু কন্যাশ্রী না, যে কন্যাশ্রী তারা পেয়েছে, মানে যারা পেয়েছিল তারা এবছর ভোট দেবে 2026-এ। তারা কোথায়, তারা কোন দিকে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তির বৃদ্ধিতে বা নারী ক্ষমতায়নে যেভাবে কাজ করেছেন, পশ্চিমবাংলার নারীরা তারা কিন্তু অধিকাংশই, প্রায় 80 থেকে 85% মহিলা ভোট তৃণমূলেই করতে চলেছে। বিজেপি এর কমব্যাক করবে কি করে? বিজেপি বলবে আমরা 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো। আরে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে, আগে ত্রিপুরার দিকে দেখাও, আগে উত্তরপ্রদেশের দিকে দেখাও যে হ্যাঁ তোমরা দিতে জানো। দিল্লির মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন ওই 2500 টাকা দেওয়া যাবে না মহিলাদেরকে। তো এই সবগুলো উদাহরণ আছে বিজেপির বিপক্ষে যাওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা, বিজেপির কোনো সংগঠনই নেই। সংগঠনহীন ভাবে পশ্চিমবাংলায় ভোটে জেতা একেবারে অসম্ভব। যারা ক্যাম্পে বসার লোক পায় না, যারা বুথে বসার লোক পায় না, শুধু হিন্দু আবেগ দিয়ে ভোটের বৈতরণী পার করতে চায়, আর ওই নরেন্দ্র মোদীর ছবি বারবার দেখিয়ে ভোট কিন্তু জেতা যাবে না। পশ্চিমবাংলায় আগামী 26-এর নির্বাচন কিন্তু বিজেপির পক্ষে সবচেয়ে কঠিন নির্বাচন হতে চলেছে। যবে থেকে বিজেপি স্থাপিত হয়েছে, আমি তবে থেকে বলছি, বাম আমলেও কিন্তু দুজন সাংসদ এখান থেকে নির্বাচিত হয়েছিলেন বিজেপির, কিন্তু তার থেকেও কঠিন হতে চলেছে। কারণ বিজেপির চ্যালেঞ্জ বিজেপির সাথে। তারা 77টা আসন পেয়েছিল, অন্তত 78টা পেতে হবে, তবে গিয়ে মুখ রক্ষা হবে। কিন্তু বাস্তব বলছে কি জানেন, বাস্তব বলছে বিজেপি 40টা আসন জোগাড় করতে গিয়ে হিমশিম খাবে। হ্যাঁ, 40টা আসনও জোগাড় করতে গিয়ে হিমশিম খাবে। এর পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তো আমি সংগ্রহ করতে বেরোচ্ছি কালকে, আমি নিশ্চয়ই আপনাদের দেবো। যেখানে যেখানে নেটওয়ার্ক পাবো সেখান থেকে আপনাদের জন্য আমরা অনুষ্ঠান নিয়ে আসবো। আর যদি নেটওয়ার্ক, পশ্চিমবাংলার নেটওয়ার্কের অবস্থা জানেন, জিওর কিছুটা নেটওয়ার্ক আছে, এয়ারটেলের কিছুটা আছে, আমরা সব রকম সিম কার্ডে নিয়ে যাব। যেখানে যে নেটওয়ার্ক পাবো আমরা সেই নেটওয়ার্ক থেকে আপনাদেরকে আপডেট দিতে থাকবো, কারেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে থাকবো। আর ফিরে এসে আপনাদের দেব ফাইনাল রিপোর্ট যে আগামী 26-এর নির্বাচনে এক্স্যাক্টলি কি হতে চলেছে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। সম্ভবত রাত্রে দেখা হবে আপনাদের সাথে। আর একটা কথা ঘোষণা করে দিই, বলে দিই, আপনারা যারা আমাদের মাসিক অনুদান পাঠান, মাসিক অনুদান যারা পাঠান, তারা যদি মাসিক অনুদানটা 10 তারিখ 12 তারিখের মধ্যে পাঠিয়ে দেন, আমাদের হিসেব রাখতে সুবিধে হয়। কেউ 25 তারিখেও পাঠাচ্ছেন, কেউ 21 তারিখেও পাঠাচ্ছেন। সত্যি কথা বলতে কি, এটা আমাদের হিসেব রাখতে খুব অসুবিধা হয়। এমনি খুব অল্প লোকজন নিয়ে আমরা কাজ করি, এবং তাতে যদি এরকম হ্যাপাজার্ডলি অনুদানগুলো আসতে থাকে, আমাদের হিসেব রাখার ক্ষেত্রে খুব অসুবিধা হয়। আর যারা ব্যাংক অ্যাকাউন্টে আমাদেরকে পাঠান, কিউআর কোড স্ক্যান করতে পারেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখান থেকেও আপনারা আমাদের অনুদান পাঠাতে পারেন, অথবা 9830075869 এই নাম্বারে ইউপিআই করতে পারেন। কিন্তু যারা ব্যাংকে পাঠান সরাসরি, আমাদের প্রোগ্রাম প্রডিউসারের অঞ্জনা বিশ্বাসের নামে পাঠাতেন, এখন থেকে আর অঞ্জনা বিশ্বাসের নামে পাঠাবেন না, এখন থেকে সরাসরি এনকে ডিজিটালের নামে পাঠাবেন। এনকে ডিজিটালের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল
আপনারা ফোন করলেই আপনাদের আমরা SMS করে দেব। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।